আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার পর্যায়ক্রমে নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেয়া ওয়াদা পূরণ করে রাজনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, সেবা কোনো করুণা নয়, এটি দায়িত্ব। দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমি সেবা প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ভূমি ব্যবস্থাপনার জটিলতা আর এর নানামুখী প্রতারণা, হয়রানি তথা বিড়ম্বনায় দশকের পর দশক পার করেন অনেক ভুক্তভোগী। ভূমি সেবাকে সহজ করতে দেশব্যাপী 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই মেলায় ভূমি জটিলতা থেকে মুক্তিতে বিভিন্ন সেবা পাবে মানুষ। তিনি বলেন, সকল সেবাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার, যাতে কমবে হয়রানি। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে। জমির অপব্যবহার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট জনগণ রাজনীতিতে তাদের প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়। সেই জন্যই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ট দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। জমি জমা সংক্রান্ত মামলার বিরোধ নিষ্পত্তির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। পরে ভূমি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 16 বছরের একতরফা ও সাজানো বিরোধী দলের পর এবারে প্রাণবন্ত ও আলোচনা সমালোচনায় মুখর একটি সংসদ পেল দেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো সদস্য হয়ে সংসদে এসেছেন 218 জন সদস্য, যে কারণে সংসদের নিয়মকানুন সম্পর্কে জানাশোনা কম থাকায় কিছু হাস্যরস তৈরি হয়। গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট ও বিচারকদের জন্য আলাদা সচিবালয় ইস্যুতে আগামী অধিবেশন উত্তপ্ত হতে পারে বলে ধারণা করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। হামলার আশঙ্কা করে সংসদের নিরাপত্তা বাড়ানোরও তাগিদ তার। সংসদের ভেতরের বাহিরের বিভিন্ন বিষয় নিয়ে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছেন শফিক শাহীন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদকে দায়িত্ব দেয়া হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের। কিন্তু 12 মার্চ স্পিকার হিসেবে নাম ঘোষণায় অনেকের মতো নিজেও অবাক হন হাফিজউদ্দিন আহমদ। স্পিকারের দায়িত্ব আমাকে দেওয়া হবে এটা কখনো চিন্তা করিনি, এবং যেদিন স্পিকারের শপথ নিলাম সেদিন সকালবেলায় জানতে পেরেছি সংসদে আসার পরে যে স্পিকার হিসাবে। এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। অধিবেশন শুরুর মুহূর্তে বিব্রতকর মুহূর্তে পড়েন বলে জানান নবনির্বাচিত স্পিকার। প্রথম অধিবেশনের সবচেয়ে আমার জন্য শকিং হলো বিসমিল্লাহ করে যে বসলাম, যে মাননীয় সদস্যগণকে অ্যাড্রেস করে প্রথম যে কথা বলবো দেখি মাইক নষ্ট, যার ফলে এটা ওয়াজ এ শক। কেমন ছিল প্রথম অধিবেশন, যেখানে সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা সহ 218 জন প্রথমবার সংসদে কথাবার্তা বলতে হলে, ভালো ভূমিকা রাখতে হলে রুলস অফ প্রসিডিওর জানা অত্যন্ত প্রয়োজন। এই কার্যপ্রণালীর বিধি যে যত দ্রুত আত্মস্থ করতে পারবে, তার সংসদীয় রাজনীতিতে তার নাম ডাক ততই ছড়িয়ে পড়বে। সরকার ও বিরোধী দলের প্রাণবন্ত আলোচনা সমালোচনা, যুক্তি পাল্টা যুক্তিতে কখনো কখনো সংসদের বাইরে রাজনীতির মাঠে উত্তাপ ছড়ায়। যখন এই বিশৃঙ্খল পরিবেশ দেখা যায়, সবাই কথা বলতে চায়, সরকার এবং বিরোধী দল একসাথে হইচই করে, একসাথে সবাই কথা বলতে চায় মাইক ছাড়াই, তখন হাতুড়ি ব্যবহার করার নিয়ম আমি এখন পর্যন্ত ইউজ করিনি। আমি মুখে বলি যে মাননীয় সদস্যবৃন্দ, আপনারা সংসদের শৃঙ্খলা বজায় রাখুন। তো হাতুড়ি এখনও পেটানো হয়নি, ভবিষ্যতে আরও গণ্ডগোল হলে পিটানো লাগতে পারে।
আগামী অধিবেশনে যেমন বাজেট পেশ হবে, তেমনি গুম প্রতিরোধ, গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে উত্তপ্ত হতে পারে বিরোধী দলের তির্যক মন্তব্যে। 30 কার্যদিবসের মধ্যে সংসদে পাশ না হওয়ার কারণে এগুলা বাতিল হয়ে গিয়েছে। সরকারি দল যে আশ্বাস দিয়েছে এগুলোকে আরও পূর্ণাঙ্গ করে, আরও ত্রুটিমুক্ত করে আবার নতুনভাবে তারা সংসদে আনবেন। আমি অপেক্ষা করে আছি তারা কিভাবে আনেন। এগুলো আনা প্রয়োজন। জুলাই সনদ নিয়ে যে বিতর্কটি, এটি যেহেতু আগামীতে সংসদে এটি নিয়ে সংসদ কক্ষ উত্তপ্ত হবে, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। তবে সংবিধান সবাইকে মান্য করতে হবে। সরকার ও বিরোধী দলের মাঝখানে স্পিকার হিসেবে নিরপেক্ষ থাকা কঠিন বলে মনে করেন হাফিজউদ্দিন আহমদ। এবার সরকারি দলও যেমন 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, বিরোধী দলও আশাতিরিক্তভাবে অনেক সিট তারা লাভ করেছে। সেই কারণে সংসদকে নিয়ন্ত্রণ রাখা একটু কঠিন। দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সংসদ ভবন ঘিরে নাশকতার আশঙ্কা করে জাতীয় সংসদের স্পিকার নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন। একটা গোষ্ঠী, জানি না সত্যি নাকি ফেক, তারা বলেছে বাংলাদেশে কিছু তারা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড চালাবে এবং শুরু করবে জাতীয় সংসদ দিয়ে। সুতরাং এই ব্যাপারে সরকারকে কেয়ারফুল হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার সাজানো বিরোধী দল রেখে সংসদকে অকার্যকর রেখেছিল বলে মত দেন জাতীয় সংসদের স্পিকার। আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ হলো ঠুটো জগন্নাথ। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। হাম সংক্রমণ ও চিকিৎসার খবর জানাতে এই মুহূর্তে বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, হাম সংক্রমণ ও চিকিৎসা নিয়ে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। প্রথমেই আপনাকে বলি, সেটি হচ্ছে যে হামের কোনো সুখবর এই মুহূর্তে আমার কাছে বা আমাদের হাতে নেই। সেটি হচ্ছে যে গত 24 ঘন্টার যে তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো যে তথ্য, সেই তথ্যেও দেখা যাচ্ছে যে প্রায় 54,900 জন রোগী এই 15 মার্চ থেকে এই পর্যন্ত আক্রান্ত হয়েছে এবং 5 জনের মৃত্যু হয়েছে। আর আমি যেখানে অর্থাৎ বাংলাদেশ শিশু হাসপাতালে রয়েছি, সেখানেও যদি বলি যে গত 24 ঘন্টার তথ্য, সেটি হচ্ছে গত 24 ঘন্টায় এখানেও কিন্তু 14 জন রোগী ভর্তি রয়েছেন এবং ভর্তি হয়েছেন 24 ঘন্টায় এবং এই পর্যন্ত তাদের 700 উপরে অর্থাৎ 780 জনের মতো রোগী এখন ভর্তি, 78 জন রোগী ভর্তি রয়েছেন এই শিশু হাসপাতালে। আর আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে গতকাল বাংলাদেশ শিশু হাসপাতালের একজন অধ্যাপক যে তথ্যটি দিয়েছিলেন যে আগামী মাসখানেকের মধ্যে হামের যে প্রকোপ সেটি কমে আসবে, কিন্তু বাস্তব যে চিত্র বা সেটি হচ্ছে যে শিশু হাসপাতালে বারান্দায় দাঁড়ালে কিন্তু প্রতিনিয়ত প্রতি 10 মিনিট পর কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ রোগী ভর্তি করতে আসছেন, কারো আইসিইউ লাগবে, কারো লাইফ সাপোর্ট লাগবে, এরকম কিন্তু বিভিন্ন রোগীরা আসেন। কিন্তু তারা নানা সীমাবদ্ধতার কারণেই, রোগীর অভিভাবক বা রোগীদের যেমন আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের তেমনি সিট বা তাদের যে সক্ষমতা সেটিও আসলে সীমাবদ্ধতা থাকার কারণে কিন্তু হামের কারণেই এখন আসলে খুব একটি ভালো পরিবেশ বা ভালো পরিস্থিতি নেই, সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে। আর ডাক্তাররা বা চিকিৎসকরা যেটি বলছেন যে হামে আক্রান্ত হলে 99% সুস্থ হয়ে ফেরেন, কিন্তু সমস্যাটি সেটি হচ্ছে যে হামের সাথে যদি নিউমোনিয়া আক্রান্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে এটি আসলে ঝুঁকির মধ্যে পড়ে। সেক্ষেত্রে 80% শিশু আসলে মৃত্যু ঝুঁকির মধ্যে পড়ে, এমনটি কিন্তু আসলে চিকিৎসকরা বলছেন। এই ছিল আমার কাছ থেকে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে হামের সবশেষ তথ্য। জানছিলাম হাম সংক্রমণ ও চিকিৎসার খবর। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংক্ষিপ্ত সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ব্যস্ত সময় পার করছেন তিনি। স্থানীয় সময়ে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং আটলান্টিক কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন শামা ওবায়েদ। এছাড়া তিনি ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গেও বৈঠক করেন। এতে বিএনপি সরকারের বিদেশ নীতি সহ সরকারের কার্যক্রম তুলে ধরেন শামা ওবায়েদ।
রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা বাজারের আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় ভোর 5টা 14 মিনিটে কলমিলতা বাজারে আগুন লাগার খবর পায় তারা। পরে ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের মোট 10টি ইউনিট সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।